প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক যারা এবারে দেবে সে মাধ্যমিক পরীক্ষার সমাস সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, তাই তোমাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তো চলো আজকের ভিডিওতে। আচ্ছা, সমাস, এই সমাস শব্দের অর্থ কি এটা পরীক্ষাতে প্রায় আসে। এই সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। আর এই সমাস শব্দের ব্যুৎপত্তি আমাদের জানতে হবে। তো সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সমপূর্বক অস ধাতুর উত্তর ঘয় প্রত্যয় করে হয় সমাস। এখন এই সমাস শব্দের সংজ্ঞা কি সেটা আমাদের জানতে হবে। না, সমাস কাকে বলে? তুতলে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করণকে বলা হয় সমাস। কি হবে? একাধিক পদের এক পদে পরিণত হবে এবং সেই পদগুলো কেমন? না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত। এবার সমাস করতে হলে আমাদেরকে কিছু শব্দ মনে রাখতে হবে, যেমন ব্যাস বাক্য। যেমন এই ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। সমস্যমান পদ, আবার মনে রাখতে হবে সমস্ত পদ, অর্থাৎ যেটা সমাসবদ্ধ পদ, পূর্বপদ ও পরপদ। এখন জানতে হবে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কী? মনে রাখবে এটা, ব্যাস শব্দের অর্থ হলো বিভাজন। তো ব্যাস বাক্য কাকে বলে? না, উত্তর এইভাবে লিখবে, সমাসবদ্ধ পদকে ভাঙলে যে একাধিক পদ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন পঙ্কজ, এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? না, পঙ্কে জন্মে যা। তাহলে পঙ্কে জন্মে যা এই সম্পূর্ণ অংশটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার সমস্যমান পদ, অর্থাৎ ব্যাস বাক্যের যে একাধিক পদগুলো রয়েছে তার একটি পদকেই বলা হয় সমস্যমান পদ। যেমন ওই যে পঙ্কে জন্মে যা, অর্থাৎ পঙ্কে এটা একটা সমস্যমান পদ, জন্মে এটাও একটা সমস্যমান পদ, আর যা এটাও একটা সমস্যমান পদ। এরপর আমরা আসব সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তো সমস্ত পদ কাকে বলবে? না, উত্তর লিখবে, দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকেই সমস্ত পদ বলে। এগুলো শুনছো, যেমন এগুলো খাতায় লিখে রাখলে আরও সুবিধা হবে তোমাদের। তো সমস্ত পদ তাহলে কি হলো? দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকেই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যেমন পঙ্কে জন্মে যা, এখানে দুইয়ের বেশি পদ মিলিত হয়ে একটা পদে পরিণত হয়েছে পঙ্কজ, তাহলে এটা হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এরপর আসবো আমরা পূর্বপদ ও পরপদ। এখন পূর্বপদ কাকে বলবো? না, ব্যাস বাক্য যে হচ্ছে সেই ব্যাস বাক্যের প্রথমের পদটিকে আমরা বলবো পূর্বপদ এবং শেষের যে পদগুলি আছে সেগুলো হবে পরপদ। যেমন পঙ্কে জন্মে চা, এই একটা উদাহরণ দিয়েই সমস্তগুলো আমি বোঝালাম। তো পঙ্কে প্রথমে রয়েছে তাই এটা হবে পূর্বপদ, বাকি জন্মে যা এগুলো হবে সব কিন্তু পরপদ। এরপর আমরা সমাসের কিছু শ্রেণীবিভাগ দিকে চলে যাব। সেই শ্রেণীবিভাগে আছে, প্রথমত আমরা সংস্কৃত ব্যাকরণ মতে সমাস চার প্রকারের। কি কি চার প্রকার? না, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এই তৎপুরুষ সমাসের আরো দুটো ভাগ আছে। কি কি সেই দুটো ভাগ? একটা হলো দ্বিগু সমাস আর একটা হলো কর্মধারয় সমাস। এছাড়াও আছে নিত্য সমাস, অলোপ সমাস আর আছে বাক্যাশ্রয়ী সমাস। তাহলে সমাস মোট কত প্রকার বাংলায়? না, বাংলায় সমাস হলো 9 প্রকারের সমাস। এবার এই সমাসগুলোর নানা
অর্থ আমাদের জেনে নিতে হবে। যেমন প্রথমেই আমি বলি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব কথার অর্থ পরীক্ষাতে প্রায়ই আসে। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো কলহ বা বিবাদ। আবার দ্বন্দ্ব শব্দ বলতে মিলন, যোগ বা জোড়া, এটাও হবে। এরপর কর্মধারয় সমাস। এই কর্মধারয় এর কথার অর্থ হলো কর্ম ধারণ করেন যিনি। তৎপুরুষ এর অর্থ হলো তার পুরুষ। বহুব্রীহি এই শব্দের অর্থ হলো অসংখ্য ধান্য সম্পন্ন। বহু শব্দের অর্থ হলো অসংখ্য এবং ব্রীহি শব্দের অর্থ হলো ধান্য। তাই বহুব্রীহি কথাটির অর্থ হলো অসংখ্য ধান্য সম্পন্ন। দিগু শব্দের অর্থ হলো দুটি গরু দ্বারা কৃত দ্রব্য। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আমরা যখন আলোচনা করব সেই সময় চলে যাব। তো এই গেল সমাসের বিভিন্ন অর্থগুলো। এরপর আমরা জানব অর্থের প্রাধান্য, অর্থাৎ কোন সমাসে কোন পদের অর্থ, অর্থাৎ পূর্বপদ না পরপদের অর্থ প্রধান হয়, সেগুলি আমরা জেনে নেব। তো প্রথমেই আমরা বলবো যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রধান হয়। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হয়। প্রথমেই আমি বলেছি তৎপুরুষ সমাসের দুটো ভাগ, কর্মধারয় আর দ্বিগু। যেহেতু তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হয়, সুতরাং তার ভাগগুলো অর্থাৎ কর্মধারয় এবং দ্বিগু এই দুটি সমাসেই পরপদের অর্থই প্রধান হবে। এরপর অব্যয়ীভাব সমাস আছে। এই অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হবে এবং বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রধান হবে। এগুলো কিন্তু বেশ ভালো করে খাতায় লিখে রেখো, এর মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। একটা কথা এখানে মনে রাখা অবশ্যই প্রয়োজন, ভাষাচার্য বা ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সমাজকে প্রথমত তিনটি ভাগে ভাগ করেছেন। যেমন সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক ও বর্ণনামূলক। এই সংযোগমূলক সমাসের অন্তর্গত হল দ্বন্দ্ব সমাস। ব্যাখ্যামূলক সমাসের অন্তর্গত সমাসগুলি হল তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয় ও অব্যয়ীভাব। আর বর্ণনামূলক সমাসের অন্তর্গত হল বহুব্রীহি সমাস। তো এইগুলো তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে মুখস্থ করে নাও। এবার আমরা আসব দ্বন্দ্ব সমাসে। আগেই আমরা বলেছি যে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন। এই দ্বন্দ্ব সমাস কাকে বলবো না, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পরেতেও উভয় পদের অর্থই সেখানে সমানভাবে প্রাধান্য থাকবে, তবেই সেটা হবে কিন্তু দ্বন্দ্ব সমাস। যেমন রাম ও লক্ষণ। তো রাম এটা হলো পূর্বপদ, সংযোজক অব্যয় মাঝখানে ও আছে এবং লক্ষণ হলো পরপদ। দেখো যখন সমাস হলো রাম লক্ষণ, তো এখানে পূর্বপদ আর পরপদ উভয় পদের অর্থই এখানে সমানভাবে প্রাধান্য পেয়েছে, সুতরাং এটি হলো দ্বন্দ্ব সমাস। এরপর আমরা আসব সমার্থক দ্বন্দ্ব। তো সমার্থক শব্দ আমরা বুঝি, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ একই অর্থ বিশিষ্ট পৃথক পৃথক শব্দ হয় তাকেই সমার্থক দ্বন্দ্ব বলব। যেমন হাট ও বাজার সমান হাট বাজার, কাগজ ও পত্র কাগজপত্র। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এছাড়া অ্যাক্সেস দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটিমাত্র পদ থাকে, অন্য পদগুলি নিবৃত্ত হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। যেমন তুমি, সে ও আমি সমান আমরা হবে। অতএব এখানে ব্যাসবাক্যে কি ছিল, তুমি, সে ও আমি। আমরা এই শব্দটা আসছে আমি
এর থেকে আমরা আসছে আর বাকি তুমি আসছে এই পদগুলো কিন্তু নিবৃত্ত হয়ে গেছে। তাই এটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। এটা পরীক্ষাতে আসে, অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে বা অ্যাক্সেস দ্বন্দ্বের একটি উদাহরণ দাও। এরপর আসবো আমরা বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ, যেমন রূপ রস গন্ধ ও স্পর্শ সমান রূপ রস গন্ধ স্পর্শ। একাধিক পদ পাশাপাশি খালি বসে আও, কিন্তু সমস্ত পদগুলির অর্থই প্রধান, তাই এটি কিন্তু বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। এরপর পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে, কমেন্ট যদি আসে, তাহলে পরবর্তী সমাসগুলি নিয়ে আবার আলোচনা করব। যাই হোক, ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।